মমতা ব্যানার্জি জামাত রাজাকারকে সমর্থন করে। মমতা ব্যানার্জি হাসান ইমরানকে সিমির সঙ্গে যা যুক্ত নিষিদ্ধ সংগঠন তাকে রাজ্যসভায় পাঠান। মমতা ব্যানার্জি জামাত রাজাকার সিমি পিএফআই এদেরকে পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে নিয়ে যেতে চান। আমি অনুরোধ করব প্রত্যেককে এক এক করে কথা বলার জন্য। আমি প্রথমে আজিজুলদার কাছে যাবো। আজিজুলদা, রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জামাত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সিমিকে সমর্থন করেন, পিএফআইকেও সমর্থন করেন, ঠিক না ভুল? জামাত কোথাকার? জামাত মানে কি বলো তো একটু, আমি বুঝি না জামাত মানে কি। আমি এত বুঝলে তো আমি জামাতি হই। পশ্চিমবাংলায় জামাত মানে আমি জামাতি নই। না না না, জামাত মানে কি? আমি জামাত মানে কি? জামাতি আর রাজাকার হতাম। জামাতটা মানে কি? জামাত কি বাংলাদেশের জামাতের সঙ্গে পশ্চিমবাংলার জামাতকে মিলিয়ে দিচ্ছ? এটা কি গুলিয়ে দেওয়ার চেষ্টা? বাংলাদেশের জামাতকে আপনারা সমর্থন করেন কি? এই বাংলায় জামাত কোথায়? বাংলাদেশ অবশ্যই আপনারা এই বাংলায় জামাত আছে কি নেই? তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের জামাতিরা যারা শেখ হাসিনা সরকারকে জামাত চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এবং জামাতের পক্ষে তৃণমূল কংগ্রেস নেত্রী বক্তব্য রাখছে। আপনি বলুন আজিজুল বিশ্বাস, আপনি জামাতিদের সমর্থন করেন কি করেন না? এখানে কলকাতা শহরে অবস্থান করেছিল বিএনপি এবং জামাতি যারা এখান থেকে ধরে নিয়ে বাংলাদেশে ফাঁসি হয়েছে। করেন কি করেন না? শোনো, পাশের দেশে কি হচ্ছে আমার বলার দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তার প্রেক্ষাপটে তুমি ডেকেছো, আমি সেই প্রসঙ্গে তুমি যদি জিজ্ঞেস করো আমি বলবো। আর আমি যেটা জানতে চাইছি, আপনি তার মানে এটা মানছেন যে বিদেশ মন্ত্রক এবং পররাষ্ট্র নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলাটা একেবারে অনধিকার চর্চা হয়েছে? তুমি এক্ষুনি দেখালে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উনি আবার সাফাই গাননি, উনি আবারও উনার বক্তব্যে তিনি একদম ফিক্স হয়ে আছেন। যারা ভারত বিরোধী আন্দোলনটা করছে তাদেরকে আপনি সমর্থন করেন। আরে এই বাংলায় 1947 শোনো, আরে আমি জানি, ভুলে গেলে চলবে না। জানি আপনি রাজাকারদেরকে ডিফেন্ড করবেন, যারা উদ্বাস্তু এসেছেন যে আপনি রাজাকার কারা জানেন তো? আজিজুলদা পক্ষ নিন। ভারত বাংলাদেশ মৈত্রের পক্ষে না বিপক্ষে? জামাতিদের পক্ষে না বিপক্ষে? রাজাকারদের পক্ষে না বিপক্ষে? পক্ষ নিচ্ছেন না। জামাতি বুঝি না তো, জামাতি বোঝেন না বলেই আজকে জামাতিদেরকে মাথায় তুলে রাখছেন। না না, জামাতিদের বোঝেন না বলেই খাগড়াগড়ে কালীপাটকা ফাটছে। আমি যেটা বুঝি সেটা তোমরা প্রচার করবে। আমি যেটা বুঝি সেটা হলো জামাতি বা রাজাকারদের ঘেন্না করতে শিখুন। আপনারা এই মিনমিন করে কেন যে করছেন আমি বুঝতে পারছি না। মৌলবাদীদেরকে ঘেন্না করতে শেখো। অনির্বাণ মৌলবাদীদের এই দেখো চিঠিটা, এই যে চিঠিটা এই মুহূর্তে আমি আবারও বলছি, এই চিঠিটা কে পাঠিয়েছে, কখন পাঠিয়েছে জানি না। সরকার পাঠিয়েছে যখন সিএবি নিয়ে বাজার গরম করছে বিজেপি, বলছে ওটা আইন হয়ে গেছে, আইন হয়ে গেছে, আইন হয়ে গেছে। সিএ হয়নি, আমি কথা বলছি। শান্ত। আচ্ছা আমি ঢুকছে সেটা তো শেখ হাসিনা নিজে বলেছিলেন যে এরকম ভাবে বাংলাদেশ। আচ্ছা এবার ময়ূকের যে তিনটে প্রশ্ন ছিল সেই তিনটে প্রশ্ন নিয়ে বাকি তিনজনের কাছে যাব। শুরুতেই ময়ূকের প্রশ্ন 1 জগন্নাথ দার জন্য, এবং ময়ূকের এই প্রশ্নের উত্তর জগন্নাথ দা আপনার থেকে নিচ্ছি আমি। কোন অধিকারে মমতার এই বক্তব্য, এই মন্তব্য? জগন্নাথ দা। কোনো অধিকারই তো নেই। অধিকার নেই বলেই তো আজকে এই চিঠিটি প্রকাশ্যে, নোটটি প্রকাশ্যে আসার পর না ভারতবর্ষের বিদেশ মন্ত্রক না বাংলাদেশের বিদেশ মন্ত্রক এটাকে অস্বীকার করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে প্রতিক্রিয়া দিয়েছেন এটার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন। মায়ের থেকে মাসির দরদ বেশি হয়, তাই মাসির যারা তারা এখানে এসে চিৎকার করে তার অথেন্টিসিটি চাইছে। আমার বক্তব্য হচ্ছে পররাষ্ট্র নীতি নিয়ে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো কিছু বলার অধিকার নেই। আর বলার অধিকার ততটুকুই আছে ভারতবর্ষের যে পলিটিক্যাল মানে পররাষ্ট্রের যে বিদেশ নীতির যে লাইন, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে লাইন, সেই লাইন মেনে নিয়ে। অন্যথা কোথা থেকে কে রিফিউজি হবে, কোথায় কে কি হবে তার বলার কোনো অধিকার তার নেই। কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী 1978 সালে সিমির ফাউন্ডার মেম্বার, 78 সালে যে সিমি তৈরি হয় তার ফাউন্ডিং প্রেসিডেন্ট যিনি ছিলেন, তাকে এ রাজ্য থেকে রাজ্যসভায় পাঠাতে পারেন, তার মুখ থেকে অনির্বাণ তোমার জন্য প্রশ্ন আসছে। ময়ূকের এই মুহূর্তে যে প্রশ্ন তার উত্তর দাও। এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন স্ক্রিনে। মমতা বন্দ্যোপাধ্যায়
ভারত এবং বাংলাদেশ মৈত্রীর কি বিপক্ষে? অনির্বাণ। প্রশ্নটি অবান্তর, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের যা বিষয় তারা তাদের মতো করে বুঝে নেবে, সেখানে তার আলাদা করে কিছু বলার নেই। অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা মানুষ হিসেবে কর্তব্য। সেই মানুষ, দেখো আমি বলেছি, অনেকেই আছেন এখানে যাদের দেখতে মানুষের মতো হলো তাদের মধ্যে কোনো মানবিকতা নেই, তাদের এতে খুব আপত্তি থাকতে পারে, তাদের কোনো অসুবিধা নেই, তাতে কিছু যায় আসে না। কিন্তু বাংলাদেশকে নিয়ে যাদের আজকে হঠাৎ দরদ উঠলে পড়ছে, তারা একটা গোটা আইন বানিয়েছে এটা বলে যে বাংলাদেশে নাকি হিন্দুদের নিপীড়ন করা হয়, এবং সেটার প্রেক্ষিতে বাংলাদেশ যখন বারবার করে অবজেকশন জানিয়েছিল সেটা নিয়ে তারা কিচ্ছুটি বলেন না। আজকে তারা নোট প্রকাশ করছেন, অথচ বাংলাদেশ নিয়ে তাদের ধারাবাহিক যে রাজনৈতিক বক্তব্য, তার মানে এটাই দাঁড়ায় যে বাংলাদেশ একটা মৌলবাদীদের আখড়া, সেখানে হিন্দুদের অত্যাচার করা হয়। আমি বাকিদের কাছে যাব, আমি পিসিআরকে অনুরোধ করবো আমাকে এবং অনির্বাণকে এই মুহূর্তে রাখতে। আমি অনির্বাণকে একটা কথা বলছি। অনির্বাণ, মানবিকতার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ হিসাবে আজকে যদি সিদ্ধান্ত নেন যে প্যালেস্তাইন থেকে কিছু মানুষকে, গাজা থেকে কিছু মানুষকে পশ্চিমবঙ্গে কলকাতায় নিয়ে আসবেন, এটা পারেন উনি? যদি ভারত সরকারের যদি আফ্রিকা থেকে বা সিরিয়া থেকে, যদি ভারত সরকারের সঙ্গে ভারত সরকারের কথাতেই তো মানছেন না উনি। উনি ইউনাইটেড ভারত সরকার একবারও একবারও ভারত সরকারের কথা বলেননি অনির্বাণ। আচ্ছা, আমি একবার মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কি বলেছিলেন? ইউনাইটেড নেশনসের চার্টারের কথা বারবার বলছেন। কোথায় আসছে? একবার শুনি, একবার শুনি, এক্সপোজ করে দিই অনির্বাণদের, এক্সপোজ করে দিই অনির্বাণদের, এক্সপোজ করে দিই, এক্সপোজ হয়ে যাচ্ছে অনির্বাণ। শুনি। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। রিফিউজিদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয়টা দেন কোন অধিকারে? ওনার হাতে পাওয়ার আছে। প্রথমেই বললেন ইন্ডিয়া গভর্নমেন্টের, উনি এখনো প্রধানমন্ত্রী হননি। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নন। তুমি হয়তো ভাবতে পারো, তুমি হয়তো ভাবতে পারো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী এবং তুমি একটা অন্য দেশে থাকো, তুমি ভারতের পাসপোর্ট ব্যবহার করো এখন অনির্বাণ। ভারতের ইন্ডিয়ান গভর্নমেন্টটা আমাদের, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় একা সিদ্ধান্ত নেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় একা সিদ্ধান্ত নেবেন না। এই জামাতিদের পক্ষে অত্যন্ত সংবেদনশীল এবং বিপজ্জনক কেন এই কথা? সাম্প্রতিক অতীতে আমরা দেগঙ্গা এবং বসিরহাটের দাঙ্গার কথা জানি, এবং সেই সময় আমি নবান্নের কন্ট্রোল রুমে বসে তৎকালীন কর্তাদের, আমি তাদের নাম এখন নিতে চাই না, তাদের মধ্যে কেউ অবসর নিয়েছেন, কেউ এখনো আছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের মিটিং ইত্যাদি ডিসকাশন হয়েছিল যে কিভাবে ওদিক থেকে বাংলাদেশি গুন্ডারা, বাংলাদেশি দুষ্কৃতীরা এদিকে ঢুকে দাঙ্গা বাঁধিয়ে তারপর তারা চলে গেছে। আপনি এখন এসব বলবেনই, চলে গেছে, আপনি তো মিথ্যাচার করবেন। আজকে উনি ঠিক বলছেন যে সীমান্ত পেরিয়ে যারা চলে আসতে পারে, যারা ওই চত্বরে বসিরহাট দেগঙ্গার দাঙ্গার কথা জানে, দলের লোক বিশ্বাস করে না। আপনার কথা আপনার দলের লোক বিশ্বাস করে না। আপনি যে লবির লোক, উল্টো লবি, সে কথা মানতে চান না। আপনার কথা আপনি কে বিশ্বাস করেন? বন্দ্যোপাধ্যায় কাদের এই মেসেজ দিতে চাইছেন, কাদের বলতে চাইছেন? আসলে হচ্ছেন রাজাকারদের প্রতি এবং ওদেশে ভারত বিরোধী শক্তি যারা, তাদেরকে দুজনকে আমি ছোট্ট একটা ডিবেট করার সময় দিয়েছি। এবার আমি দীপঙ্করদার কাছে যাবো, বাকিরা কেউ কথা বলবেন না। দীপঙ্করদা হয়ে গেছে টাইম শেষ। দীপঙ্করদা আপনার কাছে যাওয়ার আগে ময়ূকের প্রশ্ন নেওয়ার আগে আমি ফিরহাদ হাকিম যে কথাটা বলেছিলেন একবার শোনার চেষ্টা করব। ফিরহাদ হাকিম বাংলার একজন মন্ত্রী, কি বলেছিলেন একবার শুনবো। একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে
এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের শেষ প্রশ্ন এই মুহূর্তে, আজকের শেষ প্রশ্ন ময়ূক করছে এবং সেই প্রশ্ন নিয়ে উত্তর নেব দীপঙ্কর দাস থেকে। মৌলবাদীদের উৎসাহিত করতে চান মমতা? একদম সেটাই, মৌলবাদীদের সবসময় উৎসাহিত করার কাজ। আমি একটা কথা বলেছি, সেটা বারবার এরা বলছে। 2009 সালে বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল। সেই অস্ত্রর কন্টেন আসছিল পশ্চিমবঙ্গ দিয়ে ভারতবর্ষের মধ্যে। আমি কেন বিস্ফোরণ বলেছি? ওই অস্ত্রগুলো যদি সেই দিন ধরা না পড়তো তাহলে আজকে ভারতবর্ষের এই 10 ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতা কাজে কাজ করবে। দ্বিতীয় প্রশ্ন, যে এই জঙ্গিদেরকে প্রশ্রয় দেয় মমতা বাহিনীর প্রধান কাজ। আমরা দেখেছি এই এলাকায় যত রকম জঙ্গি কার্যকলাপ হয়েছে, বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ জঙ্গিরা তারা করে ভারতবর্ষে পালিয়ে এসেছে এবং ভারতে এসে তারা সেন্টার নিয়েছে। সময় শেষ দীপঙ্কর দাস, সময় শেষ। আজিজুল দা এবং অনির্বাণ দা বলার চেষ্টা করছেন। আর শান্তন, আজিজুল দা 30 সেকেন্ড। আজিজুল দা শুধু আপনি এইটা বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন, হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে, সরি বলে নিয়ে মুভ অন। আমি ওই 30 সেকেন্ড। এই প্রোগ্রামে ববি হাকিমের বক্তব্যটা এই ঘটনা 15 দিন ধরে চলছে, আমি দেখছি। বিষয়টা হচ্ছে ইসলাম, যারা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে সবাই কিন্তু ইসলাম হতে পারে না। ইসলাম আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে। জন্ম হলে তার একটা পথ রয়েছে, সবাই কিন্তু ইসলামিক যে পথ সেই পথে আসতে পারে না। এখানে ববি হাকিম একটা ইসলামিক অনুষ্ঠানে যেটা বলেছেন সেটা হচ্ছে বিচ্যুত যারা, মানে যে আদর্শকে যারা পালন করে না অথচ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে তাদেরকে আমার সময় শেষ। কিন্তু আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে মাথা হেট হয়েছে ভারতের। যারা জানেন আর যারা জানেন না আরেকবার দেখে নিন বাংলাদেশ সরকারের যে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে স্পষ্ট ভারত সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মিথ্যাচার করছেন বাংলাদেশ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কথা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বলছেন যেটা প্রভোকেটিভ, অর্থাৎ উস্কানিমূলক, এবং তাদেরকে উৎসাহিত করবে যারা টেররিস্ট অর্থাৎ সন্ত্রাসবাদী, মিসক্রিয়েন্ট অর্থাৎ দুষ্কৃতী, এবং অ্যাডভান্টেজ নেবেন তারা অর্থাৎ জামাতি, বিএনপি, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উৎসাহিত হবেন। এবং ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে যারা জবাব চায় বাংলা এবং জগন্নাথ দা, দীপঙ্কর দা, আজিজুল দা, অনির্বাণ দা, এদেরকে আমার সঙ্গে দেখছেন এই মুহূর্তে টিভির পাশাপাশি যারা ইন্টারাক্ট করছেন আমার সাথে এই মুহূর্তে ফেসবুকে, তাদের মধ্যে থেকে 84% মানুষ বলছেন বিদেশ নীতি নিয়ে অনধিকার চর্চা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুল করছেন, হ্যাঁ বলছেন 84%, আর না বলছেন 16%। ইউটিউবে পাশাপাশি চলতে চলতে বিদেশ থেকে বা অন্য রাজ্য থেকে যারা দেখছেন, আমি দেখছিলাম মালয়েশিয়া থেকে, সৌদি আরবিয়া থেকে, ইনফ্যাক্ট বহু বাইরের বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে ইউটিউবে দেখছেন আমাদেরকে, এবং তাদের মধ্যে থেকে 93% মানুষ, সবাই দেশে বিদেশে রাজ্যে সাব ডিভিশনে সবাই মিলে 93% মানুষ ইউটিউবে এই মুহূর্তে বলছেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ নীতি নিয়ে বলা ঠিক না। 7% মানুষ বলছেন না। চলতে চলতে অফিসে বা এই মুহূর্তে অন্য টুইট করতে করতে যারা টুইটারে বা এক্স হ্যান্ডেলে আমাদেরকে ফলো করছেন তাদের মধ্যে 81% মানুষ বলছেন, তাদের মধ্যে অনেক রাজনীতিবিদ থাকতে পারেন, অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থাকতে পারেন, যারা জবাব চায় বাংলা ময়ূককে এই মুহূর্তে দেখছেন, আমাদেরকে দেখছেন, তাদের মধ্যে 81% মানুষ বলছেন হ্যাঁ আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। জবাব চায় বাংলাতে ময়ূকের সাথে আপনারাও ইন্টারঅ্যাক্ট করতে পারেন। প্রতিদিন আমাকে সোশ্যাল মিডিয়াতে এভাবে পোলিংয়ের মাধ্যমে এবং তার পাশাপাশি আপনার বক্তব্য জানান। কাল ফের বিতর্ক হবে আপনাদের নিয়ে, আপনাদের ইস্যু নিয়ে।